আমন্ত্রণ প্রবাসের সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। মাত্র 3 দিন পর শুরু হচ্ছে পবিত্র হজ। মূল আনুষ্ঠানিকতার আগেই কানায় কানায় পরিপূর্ণ পবিত্র মক্কা। মুসলিম বিশ্বের শান্তি কামনায় চলছে বিশেষ দোয়া। এদিকে হজ যাত্রীদের সুবিধার্থে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার। তবে চলতি বছর তাপমাত্রা 47 ডিগ্রি ছাড়িয়ে যাবার শঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশি হজ যাত্রীদের সার্বিক হজ ব্যবস্থাপনা তদারকি করছেন ধর্ম উপদেষ্টা। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলা পবিত্র হজ। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যাত্রা শুরু করেছেন পবিত্র ভূমির উদ্দেশ্যে। এরই মধ্যে 10 লাখেরও বেশি মুসল্লি দেশটিতে পৌঁছেছেন। আর চলতি বছর হজ যাত্রীর সংখ্যা ছাড়াতে পারে 18 লাখ। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অবৈধ হজ যাত্রীদের শনাক্ত ও নিরাপত্তায় থাকবে কয়েকশো ড্রোন। মদিনার অবস্থান শেষে হজযাত্রীরা যাত্রা করছেন মক্কার উদ্দেশ্যে। বিশ্বের শান্তি কামনায় মহান আল্লাহর নিকট দুহাত তুলে দোয়া করছেন। জীবনের শেষ ইচ্ছে পূরণে অনেকেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। আমার অনেক দিনের লালিত স্বপ্ন ছিল যে হজ করব, আল্লাহ আমার আশা করাইছে। আজকে আসছি হজের উদ্দেশ্যে। আমরা আছি মদিনা ফয়লা। আমরা নবীর মসজিদের মাঝে আমরা নামাজ পড়লাম। হজ মিশনে হাব ও প্রশাসন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যৌথ বৈঠক শেষে হজ প্রস্তুতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবহিত করেন ধর্ম উপদেষ্টা। এখানে যে প্রশাসনিক টিম, মনিটরিং টিম, প্রশাসনিক সহায়তাকারী টিম এবং চিকিৎসক টিম, ওনারা আইটি টিম, ওনারা কাজ করছেন। এবং আমরা গতকাল মিনাতে গিয়ে হাজিদের অবস্থান, শৌচাগার, তাদের ক্যাটারিং সিস্টেম, এগুলো আমরা দেখে এসেছি। এবার হজে বাংলাদেশ থেকে 85,164 জন হাজি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে 15 জন হাজি ইন্তেকাল করেছেন। সবকিছু ঠিক থাকলে 4 জুন ফজরের নামাজের পরপরই হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা দিবেন এবং 5 জুন পবিত্র আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়েই হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে বছর অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত। প্রথমে অনুমতি না দিলেও শেষ পর্যন্ত রেড রোডে নামাজের অনুমতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। খিলাফত কমিটি জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই এই জট কাটে। প্রতি বছরের মতো এবছরও ঈদের দিন সকালে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করবেন কলকাতার অস্থায়ী ঈদগাহ রেড রোডে। কিন্তু শনিবার আচমকা সেনাবাহিনীর এক চিঠি ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সামরিক কারণে আসন্ন ঈদুল আজহায় সেখানে নামাজ পড়ার অনুমতি নেই। এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন মুসলিম সম্প্রদায়। তৎপর হয়ে ওঠে কলকাতার খিলাফত কমিটি। অবশেষে রোববার দীর্ঘ আলোচনার পর কমিটি জানায়, রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। যদিও এই আপোষ চুক্তির বিস্তারিত জানায়নি খিলাফত কমিটি, তবে একাধিক সূত্র বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই মিটে যায় এই জটিলতা। ফলে বিগত বছরের মতো এবছরও কলকাতার রেড রোডেই অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। কারণ ঈদ এখন শুধু বাংলার উৎসব নয়, এক ঐক্যের বার্তা। আর ভারতের স্বাধীনতার পর রেড রোড যেন সেই প্রতীকই বহন করে চলেছে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। প্রাণের টানে, ভাষার টানে প্রবাসীও থেমে নেই বাংলা সংস্কৃতির উৎসব। কানাডা টরন্টো শহরের ড্যানফোর্থ এলাকার ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে 19তম টরন্টো বাংলা বইমেলা। মেলাকে ঘিরে এক ছাদের নিচে জড়ো হয়েছেন বাংলাদেশি কমিউনিটির শিশুরা, তরুণ তরুণী এবং বিশিষ্টজনেরা। কানাডা প্রতিনিধি লায়লা নুসরাতের রিপোর্টে দেখুন বিস্তারিত। বর্ণাঢ্য পতাকা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। 2 দিনব্যাপী এই মেলায় জড়ো হয়েছেন বাংলাদেশি কমিউনিটির শিশু, তরুণ তরুণী, লেখক, প্রকাশক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। মেলায় রয়েছে সাহিত্য আলোচনা, কবিতা ও আবৃত্তি কর্মশালা, সেই সাথে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক প্রকাশক পরিচিতি, চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী
আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। ডন অন ড্যানফোর্ড মিলনায়তন জুড়ে ঠিক যেন এক টুকরো বাংলা। বাংলাদেশ ও উত্তর আমেরিকার শীর্ষস্থানীয় লেখক, কবি ও প্রকাশকরা অংশ নিচ্ছেন এবারের মেলায়। প্রজন্মের সাথে বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়াই টরন্টো বই মেলার অন্যতম প্রধান একটা উদ্যোগ। অন্য মেলার আয়োজনে এই বইমেলার মূল লক্ষ্য প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, ছড়িয়ে দেওয়া নতুন প্রজন্মের মাঝে। প্রবাসের থেকেও শেকড়ের টান যেন থাকে অটুট, আর এই বইমেলায় যেন বাংলার প্রাণকে ছুঁয়ে দেখার এক উজ্জ্বল বার্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও BBCCI এর ইস্ট লন্ডন রিজিয়ন প্রেসিডেন্ট ডক্টর শাহানুর খানকে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার আমেরিকার ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পাওয়ায় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন BBCCI এর সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক, মাপতাব চৌধুরী, বশির আহমদ, সাইদুর রহমান রেনু। কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আবাব হোসেন, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সাবেক পরিচালক ডক্টর জাকির খান সহ অনেকে। তার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা অভিমত ব্যক্ত করেন। সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে লাভ বাংলাদেশ UK এর 171 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের আয়ন্স রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান আংশিক কমিটির নাম ঘোষণা করেন। সভাপতি মনোনীত হন সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দুস শাহিদ এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পান আব্দুল করিম, শরীফুল ইসলাম, দীপু জাইগিদার, পাবেল চৌধুরী। অন্যান্য পদে রয়েছেন শিমুল তাসবির চৌধুরী, ফয়সাল আকুন সহ অনেকে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামের গার্ডিয়ান ফোরামের উদ্যোগে পিকনিক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 700 বাংলা স্কুলের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক অনুষ্ঠিত হয়। পিকনিক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মঈনউদ্দিন ও সদস্য সচিব আবু বকরের যৌথ সঞ্চালনায় এবং শাহেদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান। পিকনিকে হাড়ি ভাঙা, মোরগ লড়াই, বালিশ খেলা, চকলেট কুড়ানো, মার্বেল দৌড় সহ কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে শুরু হলো জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার। তার বিরুদ্ধে মানবতা বিরোধী 5টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সরাসরি সম্প্রচারের কারণে অভিযোগ আমলে নেওয়ার শুনানি দেখেছে পুরো বিশ্ব। চিফ প্রসিকিউটর বলেন, বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেন আদালত। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন যখন তুঙ্গে, তখন ফোনালাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনাও দেন তিনি। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিলের শুনানিতে এমন নির্দেশনার ফোন রেকর্ডের কথা ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। এ সময় শুনানিতে উঠে আসে আন্দোলন দমনে নৃশংস পরিকল্পনার কথাও। শেখ হাসিনার গ্যাং অফ ফোরের কথা তুলে ধরেন প্রসিকিউশন। শুনানিতে তারা বলেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় চলত গুম, খুন, ধরপাকড়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। এদিন এই পুরো শুনানির সরাসরি সম্প্রচার হয় টেলিভিশন, ইউটিউব ও ফেসবুকে, যা ছিল দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম। ফলে ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া দেখার সুযোগ পায় পুরো বিশ্ব। ডিজিটাল এভিডেন্স সমূহের ফরেনসিক রিপোর্ট। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর ও ন্যায়ভিত্তিক। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে
সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। বলেন, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য প্রমাণাদি আদালতে তুলে ধরেছি, যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু একটি কথা বলতে চাই যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া চেষ্টা করব। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ, উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের 5টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 16 জুন ধার্য করেন। পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার চূড়ান্ত প্রতিবেদন আজ দাখিল হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে সূচনা হলো নতুন এক ইতিহাসের। এরই মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সাজা পাবে প্রকৃত আসামিরা, এমনটাই প্রত্যাশা প্রসিকিউশনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত ইসলামী। হাইকোর্টের দেয়া রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন ফেরত ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ইস্যুতে পদক্ষেপ নিতে ইসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবী বললেন, এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর হবে। এদিকে রায়ের সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করেছেন আপিল বিভাগ, পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামাতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে আইনজীবীদের অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামাতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। এক যুগ পর রোববার হাইকোর্টের দেয়া রায় বাতিল করে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্ট ও উজ্জীবিত জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। এর মধ্যে দিয়ে রাজনৈতিক দল হিসেবে আইনি বাধা কাটল জামায়াতে ইসলামের। সর্বোচ্চ আদালতের রায়ে বলেন, দলীয় প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। পরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, আদালতের রায়ের কপি পেলে নিবন্ধন ও প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় দাঁড়িপাল্লা প্রতীক নেই, যে কারণে নির্বাচন কমিশনকে বিধিমালায় সংশোধন এনে সেটি আইন মন্ত্রণালয়ে ভেটিং করে পরে গেজেট আকারে প্রকাশ করতে হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হচ্ছে আজ। বিকাল 4টায় উদ্বোধনী বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ধাপে আমন্ত্রণ পেয়েছে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ 32টি রাজনৈতিক দল। সংলাপে প্রাধান্য পাবে প্রথম ধাপের আলোচনায় দ্বিমত হওয়া বিষয়গুলো। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুদক সংস্কার কমিশনের 166 সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম ধাপের আলোচনা শেষ হয় গেল 19 মে, যাতে অংশ নেয় 33টি রাজনৈতিক দল। প্রথম ধাপের আলোচনা অনেক বিষয়ে একমত হয়েছে দলগুলো, আবার দ্বিমত আছে অনেক বিষয়ে। এবার এসব বিষয়ে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের আলোচনা। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ 32টি রাজনৈতিক দলকে। প্রথম ধাপে থাকলেও সমালোচনা হয় দ্বিতীয় ধাপে ডাক পায়নি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফ।
সংলাপের উদ্বোধন হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। উদ্বোধনী বক্তব্য রাখবেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে 32টি রাজনৈতিক দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধনের পর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম ধাপে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 45টি অধিবেশনে সংলাপ হয়। কমিশন বলছে, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনও ঐকমত্য পৌঁছানো সম্ভব হয়নি। দ্বিতীয় ধাপের সংলাপ হবে বিষয়ভিত্তিক। ঈদের আগে এই ধাপের সংলাপ শেষ না হলে তা চলতে পারে ঈদের পরেও। আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফা যে আলোচনা, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এটা খুব শীঘ্রই শেষ হবে এবং এই আলোচনাটা শেষেই ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা করতে পারবেন এবং খুব শীঘ্রই হয়তো বা আমরা আশা করছি যে সেটাও স্বাক্ষর করবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।